আইসিডিএস ক্লাস নাম্বার 7 আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে। এক কথা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন আমি দুবার করে বললাম, কারণ কি আজকের ভিডিওতে থাকা প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষাতে কিন্তু আসার মতন। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো, এবং ভিডিওর মাঝখানে তোমাদেরকে ইনফরমেশন কিছু আমি বলেও দিয়েছি, মানে প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে। তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওর মাঝখানে থাকা খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ভালো করে নোট করে নাও, লিখে নাও বা মুখস্থ করে নাও, ঠিক আছে? এবং তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি, আইসিডিএস এর জন্য সবথেকে বেস্ট মেন ক্লাস যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কিন্তু অ্যাডমিশন ফিস নিয়ে নিতে পারো। তোমরা কিন্তু সঠিকভাবে শিখতে পারবে, মানে আইসিডিএস এর যা যাবতীয় লাগে সমস্ত কিছু তোমাদের কিন্তু শেখানো হবে। তাই তোমরা যারা যারা জয়েন করতে চাইছো, আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে সমস্ত বিষয়টা ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? তাহলে চলো প্রতিটি প্রশ্ন তোমরা ভালো করে শিখে নাও। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে আজকের ভিডিওতে থাকা প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? আইসিডিএস স্পেশাল প্রশ্ন উত্তর টপার খাতা আজকে তোমাদের টোটালটাই, আজকে ক্লাস নম্বর 7 আজকে থাকা পুষ্টি, স্বাস্থ্য, সরকারি প্রকল্প, সাধারণ জ্ঞান, মনে রাখার বিষয়ে কৌশল সহ সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এক কথায় টোটালটাই আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে ভিডিওতে রাখা আছে ক্লাস নাম্বার 7, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদেরকে কিন্তু এক সম্পূর্ণ অ্যানালাইসিস করিয়ে দেবো। এবং আজকে তোমাদেরকে বলবো যে আজকের ভিডিওতে কিন্তু 91 থেকে শুরু হচ্ছে, এর আগে 90টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা সেই ক্লাসগুলো দেখে নেবে। আর ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো কিন্তু তোমরা কিন্তু শুনে নেবে, কারণ কি সেগুলি কিন্তু তোমার কিন্তু পরীক্ষাতে অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং পরীক্ষাতে বেশি নাম্বার পাবে, ঠিক আছে? পুষ্টি, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? দেখো, কিছু কিছু পার্ট বারবার রিভাইজ আসবে, এবং যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বারবার রিভাইজ চলবে, কিছু কিছু প্রশ্ন রিভাইজ চলবে, ঠিক আছে? সব প্রশ্ন রিভাইজ আসবে না, সে কিছু কিছু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বারবার তোমাদের জন্য ফিরিয়ে আনবো, ঠিক আছে? সেটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? এবার অতিরিক্ত তথ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটাই ভালো করে মন দিয়ে শুনবে, কারণ প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি অ্যানালাইসিস করিয়ে দেবো, ঠিক আছে? ভিটামিন সি এর অভাবে স্কারভি, আমি তোমাদেরকে আগের দিনে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম স্কারভি রোগ হয়, ঠিক আছে? এটি টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি, যেমন কমলা লেবু, এরকম এর প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। তার জন্য তোমাদেরকে বলবো যে চেষ্টা করবে সপ্তাহে 2-3 দিন তোমরা কিন্তু অবশ্যই লেবু জল করে খাবে, যাতে করে তোমাদের এই যে ভিটামিন সি এর অভাব যেন কখনোই না হয়। এবং এই ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ হিসাবেও কিন্তু কাজ করে প্রচুর পরিমাণে, ঠিক আছে? চলো আমরা নেক্সট চলে আসবো। তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। দেখো এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যেটা তোমরা কল্পনা করতে পারছো না এই মুহূর্তে। পুষ্টি, স্বাস্থ্য, জনস্বাস্থ্যের মধ্যে কুকুর বা অন্যান্য বন্যপ্রাণীর কামড়ে সাধারণত কোন রোগ সংক্রমিত হয়? দেখো, বিশেষ করে তো কুকুর, সেটা হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক রোগ বলি, বাংলায় আমরা জলাতঙ্ক রোগ। একবার কামড় দিলে মানুষ যদি এই রোগটা হয়ে যায়, তার আগে তো মানে ভ্যাকসিন নিয়ে ঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রেই, কিন্তু যদি বিষাক্ত কুকুর কামড় দেয় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যায়। আর যদি একবার ট্রিটমেন্ট না করা হয়, যদি একবার জলাতঙ্ক রোগ বা র্যাবিস রোগ হয়ে যায়, সেই ব্যক্তিরা কখনোই কিন্তু আর জল খেতে পারেন, কারণ এই রোগ হলে জল দেখলেই সে ভয় পায়, জল দেখলেই সে আতঙ্কিত হয় এবং অতিরিক্ত ভয় পায় এবং জল খেতেই পারে না, এক কথা বলে চলে, ঠিক আছে? এবার অতিরিক্ত তথ্যের মধ্যে কি, এটি একটি ভাইরাস ঘটিত, মনে রাখবে এই যে র্যাবিস রোগটা কী ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। ওইগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে তাহলে র্যাবিস কী জাতীয় রোগ? সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তোমাদের এইভাবেই অ্যানালাইসিস, এবং সবথেকে তোমরা যারা, চলো আরও কিছু কথা বলবো পরবর্তীকালে। ভাইরাস ঘটিত রোগ এবং যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, তার জন্য তো বলছি জল দেখলেই ভয় লাগবে, এরকম একটা ব্যাপার। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এই রোগের প্রথম টিকা আবিষ্কার করে, মনে রাখবে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এই রোগের প্রথম টিকা আবিষ্কার করে, ঠিক আছে? প্রত্যেকটা রিলেটেড কোশ্চেন তোমাদেরকে জানিয়ে দেবো, যাতে তোমরা একদম সঠিক তথ্য, আমাদের এখানে একদম সবথেকে সঠিক সত্য এবং পশ্চিমবঙ্গের সেরা ক্লাস আমাদের এই ফ্রেন্ডলি কম্পিটিটিভ থেকে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? আর তোমাদের এখনও বলবো, তোমরা যারা যারা এখনও ভর্তি হওনি আমাদের স্পেশালভাবে মানে কোচিং করার জন্য, এক কথায়, ঠিক আছে, স্পেশাল, তার জন্য তোমাদেরকে বলো 7430885955 এই নম্বরে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু কোর্সে জয়েন করে নিতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু সমস্ত ক্লাস আমি তোমাদের বলেই দিয়েছি, তোমরা খুব দ্রুত, সিট সংখ্যা কম আছে, যত তাড়াতাড়ি যদি অ্যাপ্লাই করতে পারো আমাদের মানে আইসিডিএস এর জন্য তোমরা কিন্তু কোচিং করতে পারবে, ঠিক আছে? আমাদের কাছে অনলাইনে বাড়িতে বসে সমস্ত কিছু পাবে, কোথাও যেতে হবে না ফালতু, মানে এক্সট্রা কোথাও গিয়ে কোনো লাভ নেই। বাড়িতে বসে সমস্ত কিছু তোমাদের মোবাইলেই সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেবো, এবং তোমরা প্রত্যেকটা নিয়মিত ক্লাস তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে?
আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি, কারণ অনেকে হতে পারে যে কাজের ব্যস্ততার কারণে যে ওই ক্লাসটা দেখতে পারলো না, তার জন্য আমার রেকর্ডিং ক্লাস থাকছে, যাতে সেটা তোমরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বারবার রিভাইসও দিতে পারবে। অঙ্কের ক্লাসগুলো, জিকের ক্লাসগুলো সমস্তটাই আমরা ভেবে চিন্তেই কিন্তু যে আমাদের কোর্সের ডিজাইন করেছি, ঠিক আছে? কোনো অসুবিধার কোনো কারণ নেই। প্লাস আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, যোগাযোগ করে সমস্ত কিছু জেনেও নিতে পারো। চলো, পুষ্টি স্বাস্থ্য জনস্বাস্থ্য। দেখো এক্ষেত্রে কী রয়েছে, শর্করা, যে শর্করা, প্রোটিন ও ফ্যাট, আমাদের তিনটে রয়েছে, শর্করা, প্রোটিন ও ফ্যাট। ভালো করে বুঝবে এই তিনটির মধ্যে মানবদেহে কোনটি সবথেকে বেশি শক্তি ও ক্যালোরি প্রদান করে, ক্যালোরি পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ, সেই ক্ষেত্রে আমরা এটা বলি ফ্যাট। তাহলে শর্করা, প্রোটিন, ফ্যাটের মধ্যে ফ্যাটের থেকে আমরা কিন্তু সবথেকে বেশি শক্তি বা ক্যালোরি পাওয়া যায়। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আরও একটি, সেটা হচ্ছে অতিরিক্ত তথ্যের মধ্যে 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি কিন্তু পাওয়া যায়। মনে রাখবে, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কিন্তু 9.3 ক্যালোরি শক্তি কিন্তু পাই, যেখানে শর্করা ও প্রোটিন থেকে মাত্র 4.1 ক্যালোরি শক্তি আমরা কিন্তু পাই মেলে, ঠিক আছে? তাহলে 1 গ্রাম থেকে আমরা 9 পয়েন্ট পাই, প্রায় ডবল পাই। মানে বুঝতে পারছো তো, যে 1 গ্রাম থেকে আমরা কোথায় 9.3 পাই আর কোথায় 4 পয়েন্ট আমরা ডবলেরও বেশি পাই। বুঝতে পারছো, এই জিনিসগুলো টোটালটা আমরা কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি, যাতে তোমাদের পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তোমাদের আগেও বলেছি, তোমরা একটা অনেকে আর কি আমাকে কথাগুলো বলো, খুব খারাপ লাগে। দেখো কেন বলো তো সেটা বলছি। তোমরা যখন কোর্স ভর্তি হতে চাও, অনেকে তো আমাকে হয়তো রিসেন্টলি চেনো, হয়তো ভিডিওর জন্য, কিন্তু তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু আজকের প্রতিষ্ঠান নয়, আমাদের কিন্তু 7-8 বছরের প্রতিষ্ঠান, ঠিক আছে? এবার কি হচ্ছে যে তোমরা অনেকে ভাবছো যে আমাদের কাছে কোর্স ফিস নিলে যেই টাকা তোমরা পেমেন্ট করছো সেটা কি মার যাবে, না, একদমই নয়। আমরা তোমাদের সব থেকে সর্বোচ্চ ক্লাস দেবো, যাতে তোমরা সঠিকভাবে সমস্ত জিনিসগুলো শিখতে পারো, ঠিক আছে? অনেকে ডাউট ফিল করো, তার জন্য তোমাদেরকে বলে দিলাম কথাটা। কোনো অসুবিধা নেই, একদম নিশ্চিন্তে আমাদের এখানে ক্লাস করতে পারো, চিন্তা নেওয়ার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? আচ্ছা, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? খুব 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 ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ যে তোমরা কল্পনা করতে পারছো না। 23 জোড়া বা 36টি, 23 জোড়া বা 46টি, এই 23 জোড়া মানে কি ডবল, এক জোড়া মানে কি 2 2 করে, তাহলে 23-এর ডবল কত? 46ই হবে। এবার দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে দেখেছো ক্রোমোজোমের ব্যাপারটা, তোমরা কিন্তু এখান থেকে চিত্র আমরা সম্পূর্ণ ভিজুয়ালও করছি, যাতে করে তোমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? XY ক্রোমোজোম যেটা কিনা আমরা বলি, এই XX হচ্ছে মেয়েদের আর XY হচ্ছে ছেলেদের ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, অতিরিক্ত তথ্য যে এর মধ্যে 22 জোড়া, দেখো ভালো করে মনে, 23 জোড়া, টোটাল তো 23 জোড়া মানুষের, তার মধ্যে 22 জোড়া হলো অটোজোম, দেহ গঠনকারী, এবং 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? যা লিঙ্গ নির্ধারণ করতে পুরুষে, যেটা আমাদের বললাম না, পুরুষের ক্ষেত্রে XY আর মেয়েদের ক্ষেত্রে XX, মনে রাখবে এটা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু বারবার আমি সমস্ত বিষয়টা কিন্তু অ্যানালাইসিস করে বলেও দিচ্ছি। আচ্ছা, চলে আসবো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছাকাছি আমরা চলে এসেছি, যেটা কিন্তু দেখো 95। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন বা যে পালস রেট প্রতি মিনিটে কতবার হওয়া দরকার বা কতবার হয়? 72 বার প্রতি মিনিটে। 72 আমাদের হৃৎপিণ্ডের যে কম্পন, যেটা বলি পালস রেট বা যে হৃদস্পন্দন যেটা আমরা বলছি, এটা কিন্তু একদম সোজা হয়ে গেলে কিন্তু সেই মানুষটা সেই মুহূর্তে আর বেঁচে থাকে না, মারা যায়। আর এটা যখনই উঁচু নিচু, তার জন্য তো আমরা বলি না, আমাদের জীবনটা কখনো সুখের হয়, কখনো দুঃখের হয়। আমাদের জীবনটার সাথে সাথে এইগুলোরও কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে, ঠিক আছে? কখনো ভালো যায়, কখনো খারাপ যায়, কখনো ভালো যাবে, খারাপ যায়, এইভাবেই সারাটা জীবন আমাদের চলবে, এটা কিছু করার নেই, ঠিক আছে? কখনো আপ অ্যান্ড ডাউন, বলি না আমরা আপ অ্যান্ড ডাউন, আমাদের লাইফটা এরকমই। কখনো যে আমরা সারাটা সময় যে ভালো থাকতে পারবো এমনটা কিন্তু কখনো হবে না। ভালো থাকতে থাকতে খারাপ আসবে, খারাপ থাকতে থাকতে আবার ভালো আসবে, এরকম করে আমাদের লাইফটা চলবে আর কি। তো যাই হোক, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন বা পালস রেট কত? 72 বার। দেখো অতিরিক্ত তত্ত্বের মধ্যে কী রয়েছে? পালস রেট সাধারণত হাতের যে কবজি আমাদের রয়েছে না, হাতের কবজিতে বোঝা যায়, দেখবে এখানে চিপে রাখবে, হাতের ধরে রাখবে, সেটা দেখবে কিছুক্ষণ ধপ 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 করে আর কি শুধু নড়তে থাকবে, ঠিক আছে? মাপা হয় শিশুদের পালস রেট প্রাপ্তবয়স্কের তুলনায় কিছুটা বেশি থাকে, আমাদের থেকে বেশি তাদের কিন্তু কম্পন হয়, 72-এর বেশি হয়ে যায় শিশুদের, কারণ ওরা ছোটাছুটি করে, একদম নতুন পার্টস, ইঞ্জিন ওদের বডি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা নেক্সট চলে আসবো, পরবর্তী আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে আমরা চলে আসবো, যেটা কিনা খুবই মারাত্মক এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, নারী ও শিশু কল্যাণ এবং সরকারি প্রকল্পের থেকে আমরা কিন্তু প্রশ্নটা করবো এখন। দেখো 96টা কী রয়েছে? গ্রামীণ স্বাস্থ্য। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা আমাদের কোর্স নিতে চাইছো এক্ষুনি জয়েন হয়ে যাও, আর লেট করবে না। আমরা কিন্তু পরবর্তীকালে আমাদের সিট সংখ্যা শেষ হয়ে গেলে কিন্তু আর ভর্তি নেওয়া হয়তো অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদেরকে বল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়ে সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু শুরু করে দাও। দেখো দেখো, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার যুক্ত আশাকর্মী, আমরা বলি না, আশাকর্মীদের সম্পূর্ণ নাম কি? ভালো করে বলবে। আমরা আশাকর্মী বলি না, অ্যাক্রিডিটেড সোশ্যাল
হেলথ অ্যাক্টিভিটিস। ঠিক, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি কিন্তু পরীক্ষা আসে, এই সমস্তই কিন্তু তোমাদের কিন্তু আসবে, মাথায় রাখবে, ঠিক আছে। অতিরিক্ত তথ্যের মধ্যে বা ইনফরমেশনের মধ্যে কী রয়েছে, আশাকর্মীরা 2005 সালে ন্যাশনাল রুলস হেলথ মিশন, ঠিক আছে, এই যে NRHM, মনে রাখবে এগুলো, এর অধীনে প্রথম নিযুক্ত হন। তারা স্বাস্থ্য ব্যবস্থা ও গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করে, মানে স্বাস্থ্য ব্যবস্থা এবং গ্রামের মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করে, মানে তারা খেয়াল রাখে যে গ্রামের কোনো কারো কী অসুবিধা হচ্ছে কিনা, সমস্ত কিছুটাই খেয়াল করে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আরও একটি। দেখো আমাদের কি হচ্ছে, নারী ও শিশু কল্যাণ এবং সরকারি প্রকল্পের মধ্যে ভারতের জাতীয় শিশুকন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে প্রতি বছর কবে পালিত হয়, সেটা হচ্ছে 24শে জানুয়ারি। মনে রাখবে, কত হয়, 24শে জানুয়ারি, সবসময় খেয়াল রাখবে এটা কিন্তু, হ্যাঁ। দেখো অতিরিক্ত সমাজের শিশু কল্যাণের অধিকার শিক্ষা ও পুষ্টির বিষয়ে সচেতনতা বাড়াতে 2008 সাল থেকে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এটি পালন শুরু করে, ঠিক আছে, 24শে জানুয়ারি, মনে রাখবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, জানুয়ারি 24 তারিখে। চলো আমরা আরও নেক্সট এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা চলে আসবো, যেগুলো কিন্তু পরীক্ষা রিলেটেড এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন তোমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে। দেখো ICDS, ঠিক আছে, প্রকল্পটি ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানের সময় চালু করা হয়েছিল, খুব 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 গুরুত্বপূর্ণ, যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মনে রাখবে 1974 থেকে আমাদের যে 79 থেকে এর মধ্যে কিন্তু হয়েছে, তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল সেটাও মনে রাখবে, 1974 থেকে 1979, মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, ICDS এর সম্পূর্ণ নাম কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তোমাদের প্রতিদিনই আমি প্রায় বলে দিই, কারণ এগুলো কিন্তু মনে রাখবেই, এগুলো কিন্তু তোমাদের যখন কোশ্চেন আসবে সেগুলোর মধ্যে কিন্তু এগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আরও মুখস্থ করে ফেলো। এটি 2রা অক্টোবর 1975 সালে মহাত্মা গান্ধীর জন্মদিনে কিন্তু চালু হয়েছিল, সেটা কিন্তু ইনফরমেশন তোমাদের বলেও দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি আমাদের কিন্তু 5 ইয়ার প্ল্যানে কিন্তু সেটা শুরু, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল, ঠিক আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনাতে শুরু হয়েছিল। চলো নেক্সট আমরা চলে আসবো, চলো এক এক করে তোমাদের সমস্ত বিষয়টা আমি অ্যানালাইসিস করে দেবো, খুব দারুণ আকারে তোমাদের কিন্তু জিনিসগুলোকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে তোমাদের যেন কোনো ক্ষতি না হয়, সেটাই আমাদের মাথায় কিন্তু সবসময় চলে, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে শিখলে তো আমাদের ভালো, ঠিক আছে, আমরা সেটাই সবসময় মাথায় রাখি। দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী, আমাদের স্বাস্থ্যসাথী রয়েছে না, স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতিটি পরিবারকে বছরে সর্বাধিক কত টাকার যে ক্যাশলেস স্বাস্থ্য বিমা বা চিকিৎসা সহায়তা দেওয়া হয়, প্রতি বছর 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পটি 2016 সালে চালু হয়েছিল, ঠিক আছে। নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে এটি স্মার্ট কার্ডটি পরিবারের প্রবীণতম মহিলা সদস্যের নামে ইস্যু করা হয়, মানে মহিলাদের বাড়ির যে মেন মহিলা, তাদের মানে বয়স্ক প্রবীণতম মহিলা যারা কি, বুঝতেই পারছো, ঠিক আছে, সদস্য তাদেরকে ইস্যু করা হয়, তাদেরকে তার নামে দেওয়া হয় আর কি ব্যাপারটা। চলো নেক্সট আমরা 99 পরে 100 নম্বর আমরা কোশ্চেনের মধ্যে চলে আসলাম। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কি রয়েছে, যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার, আমাদের ভারতের সংবিধানের অধিকার যে ফান্ডামেন্টাল রাইট, এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সবসময় মনে রাখো কিন্তু এটা, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএস, আমেরিকা বলে যেটা আমাদের, আমেরিকা ইউএসএ। অতিরিক্ত তথ্যের মধ্যে কী রয়েছে, তার মানে কিন্তু মনে রাখো ভারতের সংবিধানের মৌলিক অধিকার, যে আমরা মৌলিক অধিকার বলে আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের যে পতাকাটা দেখতে পাচ্ছ। মৌলিক অধিকারগুলি ভারতের সংবিধানের 3 খণ্ডে পার্ট 3 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। সবটা আমি বলছি না, আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস দেবো, তোমাদেরকে বলেওছিলাম আগে, ঠিক আছে। এতে ভারতের যে ম্যাগনা কার্টা বলা হয়, ঠিক আছে, ম্যাগনা কার্টা বলা হয়। আচ্ছা, এরপরে তোমরা যারা ভর্তি হয় আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করে সাথে সাথে এক্ষুনি ভর্তি হয়ে যাও, যাতে করে লেট না হয়, ঠিক আছে। চলো আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা চলে এসেছি। দেখো সাধারণ জ্ঞানে আমরা ভূগোলের থেকে আমরা কিছু এখানে খেয়াল করবো। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনবহুল জেলা কোনটা? উত্তর 24 পরগনা। তোমরা উত্তর 24 পরগনা কে রয়েছো? এই যে উত্তর 24 আর দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। উত্তর 24 পরগনা এই যে উপরেরটা রয়েছে, দেখো এই দেখো উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাটা দক্ষিণ 24 পরগনা। তোমরা কে উত্তর 24 পরগনা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। চলো আমরা নেক্সট চলে আসবো আমাদের মেন তথ্য নিয়ে, আমাদের মেন জিনিসগুলো আমরা শিখবো এখান থেকে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কী রয়েছে, এটি কেবল পশ্চিমবঙ্গের নয়, সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা মহারাষ্ট্রের থানে পরেই। মহারাষ্ট্রের থানে হচ্ছে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে একটি জেলার মধ্যে, বুঝতে পারছো তো। আর দ্বিতীয় নম্বরে আমাদের এই যে উত্তর 24 পরগনা, মানে বুঝতে পারছো কত পরিমাণে কিন্তু এখানে আমাদের জনসংখ্যা এখানে রয়েছে, প্রচুর পরিমাণে, ঠিক আছে।
চলো আমরা নেক্সট চলে যাবো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে আমরা কিন্তু অ্যানালাইসিস করবো। দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা বা স্মলেস্ট যে ডিস্ট্রিক্ট কোনটি? কলকাতা। সবসময় মনে রাখি যে দেখেছো আমাদের আতস কাজ দিয়ে আমরা দেখাচ্ছি, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। সবথেকে ছোটো তো, তার জন্য আতস কাজ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর কি। ঠিক আছে, যে আয়তনের সব থেকে ছোটো হলেও জনসংখ্যায় ঘনত্বের পরিমাণে যে পপুলেশন যে ডেন্সিটি দিক থেকে কলকাতা পশ্চিমবঙ্গের প্রথম স্থানে। মানে কম ছোটো জায়গা হলে কী হবে বলে না, ছোটো জিনিস বড় ধামাকা। তো প্রথম হলেও মানে ছোট হলেও কিন্তু জনসংখ্যাতে ঘনত্ব মানে অনেক ঘিচিমিচি আকারে বাস করে, মানে ঘন ঘন আকারে বাস করে মানুষ আর কি। অতিরিক্ত পরিমাণ জনসংখ্যা, ওই ছোটো জায়গার মধ্যে বেশি লোক বাস করে আর কি। ডেন্সিটি যেটা আমরা বলছি, ঘনত্ব কিন্তু হিসাবে প্রথম পশ্চিমবঙ্গের। তার মানে বুঝতে পারছো কত লোক বাস করে ওইটুকু জায়গার মধ্যে। চলো আমরা নেক্সট, আমরা যেহেতু সিটি আমাদের রাজ্যের ক্যাপিটাল ওটা, তার জন্য মানে এরকম তো হবে, কিছু করারও নেই। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। ভারতের ইতিহাসে সীমান্ত গান্ধী নামে কে, আচ্ছা নামে কে পরিচিত, নামে কে বেশি পরিচিত? সেটা হচ্ছে কি খান আব্দুল গফর খান। মনে রাখো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি খোদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন। তিনি প্রথম অভারতীয় যিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 1987 সালে লাভ করেন। মনে রাখবি প্রচুর পরিমাণে আসে প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আমি বলেছি না তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনই তোমাদেরকে শেখাবো, উল্টোপাল্টা কিছু শেখাবো না। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে আসার মতন কোশ্চেন ভালো করে মুখস্থ করে ফেলে, প্রতিদিন রিভাইজ মারবে এবং তোমাদের সমস্ত রেকর্ডিং ক্লাস থাকবে, অসুবিধার কোনো কারণে তোমরা রিভাইজ দিতে পারবে বারবার। ঠিক আছে, আর চলো আবার প্রখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী এর রচয়িতাকে মনে রাখবে। প্রখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী খুব সুন্দর করে আমরা কিন্তু ভিডিও আমরা প্রোভাইড করার চেষ্টা করছি তোমাদের জন্য। আমাদের পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটি আমরা প্রোভাইড করতে পারি, সেটাই আমাদের মাথায় সবসময় চলে। ঠিক আছে, তোমাদের যাতে তোমরা যেন ভালো করে শিখতে পারো সেটাই আমরা সবসময় খেয়াল রাখি। এই উপন্যাসের উপর ভিত্তি করে 1955 সালে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রয় তার কালজয়ী চলচ্চিত্রটি নির্মাণ করেন, যা বিশ্বজুড়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। মানে বুঝতে পারছি পথের পাঁচালীর উপর ভিত্তি করে, এই উপন্যাসের উপর ভিত্তি করে 1955 সালে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন, যা বিশ্বজুড়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার মানে বুঝতে পারছো তো আমাদের সত্যজিৎ রায় কিন্তু সেটা কিন্তু পড়েছিলেন। চলো আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে আরও একটি, সেটা হচ্ছে কি সাধারণত বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক বয়েলিং যে পয়েন্ট বা জল ফোটার তাপমাত্রাটা কত? কিতনা হ্যাঁ, আমাদের 100 ডিগ্রিতে আমার জল ফুটে, সেটাই আমাদের বলতে চাইছে আর কি। 100 ডিগ্রিতে আমাদের এটা জল ফুটছে, 100 ডিগ্রিতে ফুটবে আর কি। এই টকবক ফুটবে 100 ডিগ্রিতে। সমস্ত আমরা কিন্তু আমাদের ভিজুয়ালও দেখাচ্ছি। ঠিক আছে, জলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভরশীল, বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীল কিন্তু সেটা আবার। পাহাড়ি এলাকায় চাপ কম, সুতরাং 100-র কম তাপমাত্রায় কিন্তু জল ফুটে, মানে উঁচু এলাকায় সেখানে কিন্তু কম, আর একটু কমে 100 লাগে না, আরও কমেই ফুটে যায় জল। তো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করছে এই ব্যাপারটা, বুঝতে পারলে তো? তো সমস্তটাই তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে দিলাম। এবার হ্যাঁ আসল জায়গায় আমরা চলে আসবো, কারণ তোমরা অ্যাডভান্টেজ হতে চাইলে, ভালো করে যদি মানে আমাদের কাছে শিখতে চাও, খুবই ভালো করে যদি শিখতে চাও, পশ্চিমবঙ্গের সেরা ক্লাস যদি পেতে চাও, মানে আইসিডিএসের জন্য, অনলি আইসিডিএসের জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বার 7430885955 এক্ষুনি যোগাযোগ করো বিলম্ব না করে, কারণ পশ্চিমবঙ্গের সেরা ক্লাস আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। ঠিক আছে, টোটালটাই তোমরা ভালো ভালো ক্লাস পাবে। তো আইসিডিএসের জন্য যা যা প্রয়োজনীয় সমস্তটাই তোমাদের কিন্তু প্রোভাইড করবো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, ভিডিওর মধ্যেই বলে রাখছি যে সরকার সিলেবাস পরিবর্তন করতে পারে, আর তখন কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু ক্লাস করাবো, অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, আইসিডিএসের অঙ্গনওয়াড়ির জন্য তোমরা যারা ভালো করে ক্লাস করতে চাইছো, ভালো ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যদি চাও, আমাদের যে কোর্সের মধ্যে জয়েন হতে চাও এবং ভালো করে মানে প্রিপারেশন নিতে পারবে, তাহলে ভিডিওটি আরও তৎসময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর তো এই ভিডিওটি তোমার প্রিয় প্রত্যেকটি বন্ধু, তোমার প্রিয় বান্ধবীদের কাছেও কিন্তু শেয়ার করে দিতে পারো।